আজকে আমাদের ক্লাস হবে ক্লাস 11 যারা পরীক্ষার্থী তাদের জন্য। তো ক্লাস 11-এর দুটো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটা হচ্ছে মহাকর্ষ আর একটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি। কারণ মহাকর্ষ থেকে আমাদের 7 নম্বর আসে আর কার্যক্ষমতা শক্তি থেকে 5 থেকে 6 নম্বর আসবে ফাইনাল এক্সামে। 70-এর মধ্যে মোটামুটি 12 থেকে 13 নম্বর এই দুটো অধ্যায় থেকে কভার করবে। তো বুঝতেই পারছি কতটা গুরুত্বপূর্ণ। তো সেই দিক থেকে এই অধ্যায়গুলো থেকে এই দুটো অধ্যায়ে কোন কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে এবং কোন প্রশ্ন আসতে চলেছে আমাদের 2022 আমাদের 11-এর অ্যানুয়াল পরীক্ষায়, তো সেই প্রশ্নগুলো কোন জায়গাগুলো আমরা জোর দিয়ে পড়বো এবং কোন প্রশ্নগুলো ভালো করে দেখে নেব, তো আমি সেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো আজকে যে প্রশ্নগুলো দরকার সেগুলো আমি বোর্ডে লিখে দেবো, তোমরা টু দ্য পয়েন্ট, আমি বেশি কথাই লিখবো না, ছোট ছোট পয়েন্ট করে লিখবো। আমি কিছু প্রশ্ন একত্রিত করেছি, তো সেগুলো আমি লিখে দেবো। আর যেগুলো গাণিতিক সমস্যা বা খুবই ইম্পর্টেন্ট প্রমাণ সেগুলো আমি আরেকবার করে তোমাদের বুঝিয়ে দেবো। তাই দেখতে থাকো, শিখতে থাকো আর ভালো করে বুঝে নিতে থাকো আজকের ক্লাস। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি, সবাই মন দিয়ে ভালো করে বুঝে নাও। প্রথম যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আমি প্রথম মহাকর্ষ থেকে বলছি, যেটা আসতেই পারে, সেটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগের সংজ্ঞা ও এর রাশিমালা প্রমাণ খুব ইম্পর্টেন্ট। এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবে গ্র্যাভিটেশন থেকে দুখানা 3 নম্বরের প্রশ্ন আসে, তো এবছরও আসবে। তো এটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল, তাই এটাকে আমি প্রথম রেখেছি। ওকে, 2 নম্বর, দ্বিতীয় যে প্রমাণ আমাদের খুব গুরুত্বপূর্ণ, এর যে প্রমাণটা, যেটা মুক্তিবেগের রাশিমালা মানে ভি এসকেপ ভেলোসিটি সমান √2gm/R বা √2gr, এই প্রমাণগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। কিভাবে আসছে আর মুক্তিবেগের সংজ্ঞা, ন্যূনতম যত বেগে কোন একটা বস্তুকে পৃথিবী বা অন্য কোনো গ্রহের পৃষ্ঠ থেকে প্রক্ষেপ করা হলে সেই বস্তুটি পৃথিবী বা অন্য কোনো গ্রহের যে মহাকর্ষ ক্ষেত্র সেই ক্ষেত্রকে অতিক্রম করতে পারে, সেই ন্যূনতম বেগকে বলা হচ্ছে মুক্তিবেগ। এবং কিভাবে প্রমাণটা আসছে অবশ্যই তোমরা দেখে নেবে, যদি না বুঝে থাকো আমার ক্লাস আছে, সেই ক্লাস থেকে দেখে নিতে পারো। পরেরটা চলে আসি, কেপলারের সূত্রের বিবৃতি, খুব ইম্পর্টেন্ট। কেপলারের সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, 3টে সূত্র ভালো করে পড়বে। আর দ্বিতীয় ও তৃতীয় সূত্রের প্রমাণ, মানে দ্বিতীয় সূত্র যেটা সেকেন্ড ল, যেটা এরিয়াল ভেলোসিটি dA/dt, এরিয়াল ভেলোসিটি মানে ক্ষেত্রবেগ, এটা ধ্রুবক, এটা প্রমাণ করা, এটা সেকেন্ড ল। আর থার্ড ল কি বলে? থার্ড ল বলছে পর্যায়কালের বর্গ গ্রহগুলির সূর্য থেকে গড় দূরত্বের বা অর্ধপরক্ষের ঘনফলের সাথে সমানুপাতিক। এই দুটো প্রমাণ কিন্তু খুব ভালো করে দেখতে হবে, বিশেষ করে থার্ড ল এর প্রমাণটা জোর দিয়ে দেখবে আর অবশ্যই বিবৃতিগুলো ভালো করে পড়বে। নেক্সট আমি কোন প্রশ্ন রেখেছি, আচ্ছা এরপর চলে আসছি গ্রহের কোন একটা সূর্যকে ঘিরে গ্রহের আবর্তনকাল বা এটাকে আমরা পরিক্রমণ কালও বলতে পারি। আবর্তন কাল না বলে পরিক্রমণ কাল বললেই ভালো। কোন একটা গ্রহ সূর্যকে ঘিরে একটা পাক খেতে যে সময় লাগে তার যে টি 2π/r √r+h⁴g, এই যে প্রমাণটা, এটা গ্রহ বা উপগ্রহ, এই প্রমাণটা ভালো করে দেখতে হবে কিভাবে আসছে প্রমাণটা। এবং এখান থেকে দেখাতে হবে যেটা, যদি এইচটা লেস দেন আর হয় তাহলে টি সমান হচ্ছে 2π√r/g, যদি এইচটা ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে যে প্রমাণটা, এটাও খুব ভালো করে তোমরা দেখবে। আর একটা যদি এখান থেকে প্রমাণ করতে পারি, দেখো আমি দেখিয়েই দিচ্ছি, এটাও খুব আসে।
আর থাকলো আর এর মতন, জি কে লিখতে পারি কত 4/3 পাই আর রো জি, এটা আমরা জানি। অভিকর্ষজ ত্বরণ, মহাকর্ষীয় ধ্রুবক আর গড় ঘনত্বের যে সম্পর্ক 4/3 পাই আর রো জি, এটা যদি বসিয়ে দিই তাহলে দেখো টি চলে আসছে, টি স্কোয়ার যদি করি তাহলে আসছে দেখো 4 পাই স্কোয়ার, আর তো কেটে গেল, 4 কেটে গেছে, এটা 4 পাই স্কোয়ার বাই আসছে দেখো 4/3 পাই রো জি। তার মানে এখান থেকে আমাদের 3 পাই বাই জি রো, তার মানে রো ইন্টু টি স্কোয়ার সমান একটা হচ্ছে 3 পাই বাই জি, মানে এটা একটা কনস্ট্যান্ট। যদি কোনো একটা উপগ্রহ পৃথিবীর খুব নিকটে ঘোরে, পৃথিবীর খুব নিকটে থাকে, সেক্ষেত্রে রো ইন্টু টি স্কোয়ারের গুণফলটা ধ্রুবক হয়। প্রমাণ করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রমাণ, মানে এই সূত্র থেকে শুরু করে আমাদের প্রমাণটা করে দেখাতে হবে রো টি স্কোয়ার সমান ধ্রুবক। এটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে, এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন দেখলেও আমরা পেতে পারি, এই প্রশ্নটা কিন্তু বিগত বছরেও এসেছিল। ঠিক আছে, তো তার জন্যে এটা কিন্তু তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখার চেষ্টা করবে। আচ্ছা, এছাড়া উচ্চতা এবং গভীরতার সাথে জি এর মানের যে পরিবর্তন, মানে উচ্চতা ভূপৃষ্ঠ থেকে উচ্চতা ও গভীরতার সাথে জি এর মানের পরিবর্তন, এটা কিন্তু মানে এই যে গ্রাফটা প্রথমে ভূকেন্দ্র থেকে উচ্চতার সঙ্গে গভীরতার সঙ্গে আস্তে আস্তে কেন্দ্রে গিয়ে 0 হয়েছে, এবং এখান থেকে জি সমানুপাতিক আর, কেন্দ্র থেকে দূরত্বের সাথে বেড়ে তারপরে জি ব্যস্তানুপাতিক 1/r²। এই যে গ্রাফটা ভালো করে আমাদের দেখতে হবে, এটা হচ্ছে আর ইকালস টু আর মানে ভূপৃষ্ঠ, এটা আর লেস দ্যান আর মানে ভেতরে, আর গ্রেটার দ্যান আর মানে বাইরে, আর এটা হচ্ছে ভূকেন্দ্র। তাহলে উচ্চতার সঙ্গে এই দুটো সূত্র, একটা উচ্চতার ক্ষেত্রে কি জানি, এইচ উচ্চতায় কত হয় জি বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, আর এইচ গভীরতায় কত হয়, এইচ গভীরতায় হচ্ছে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এই দুটো সূত্রের প্রমাণটা আর লেখচিত্রটা অবশ্যই আমাদের ভালোভাবে দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, এটা তোমরা কিন্তু ভালো করে দেখবে। এরপর চলে আসি একটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। তো প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, ভিডিও ক্লাস দেখতে দেখতে স্ক্রিনশট নেওয়ার থেকে লিখে নেবে, স্ক্রিনশট নিয়ে অবশ্যই লিখে নেবে, কারণ স্ক্রিনশট নিলে মোবাইলেই থেকে যাবে, মাথায় কিছু থাকবে না, এটা যেন মনে থাকে। নেক্সট 5 নম্বর খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা বলছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা এবং এইচ গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান যদি সমান হয়, তাহলে এইচ এর মান কত বার করতে হবে। প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ও এইচ গভীরতায় জি এর মান সমান, তাহলে এইচ সমান কত। তাহলে দেখে নাও তোমরা প্রশ্নটা, আমি তোমরা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি জায়গা করে দিলাম। তাহলে এইচ উচ্চতায়ও জি এর মান যা, এইচ গভীরতাতেও জি এর মান তাই। তাহলে এখানে এইচ এর মানটা আমরা কি করে বার করব। উচ্চতার ক্ষেত্রে আমরা জানি এইচ উচ্চতায় জি এর মান কত, একটু আগে লিখেছি এই দুটো সূত্র। উচ্চতার ক্ষেত্রে কত, জি বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, এটা হলো এইচ উচ্চতা। আর এইচ গভীরতায় কত হয়, এইচ ড্যাশ বললাম, এটা হলো উচ্চতায়, এটা হচ্ছে গভীরতায়। এটা কত, জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এবার এই দুটোকে বলে যে সমান, তাহলে সমান করে দিতে পারি। এই দুটোকে যদি আমরা সমান করে দিই তাহলে আমরা সমাধান পেয়ে যাব। আমি প্রশ্নগুলো বুঝিয়ে ভালো করে বোর্ডে লিখে দিচ্ছি, কারণ সব প্রশ্ন পিডিএফে থাকে না, কারণ পড়াতেও কিছু প্রশ্ন মাথায় আসে, তার জন্য তোমরা ভালো করে এখানে লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে। তার মানে দুটো সমান বলেছে, জিএইচ, এইচ উচ্চতায় জিএইচ আর এইচ গভীরতায় জিএইচ ড্যাশ দুটো সমান। তার মানে অতএব জি বাই
1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, দুটোকে সমান করে দিলাম। তাহলে সমান করে দিলে দেখো এই জি জি কেটে গেল, তাহলে 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস এইচ বাই আর সমান, তাহলে 1 কোনাকুনি গুণ করলে তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস এইচ বাই আর ইন্টু 1 মাইনাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। আশা করি বুঝতে পারলে কি করলাম, এখান থেকে একটা নিয়ে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে ফেলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে নিয়ে এলাম। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে আসছে বা 1 প্লাস এইচ বাই আর মাইনাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এইচ কিউব বাই আর কিউব ইকুয়ালস টু 1। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 1টা দু সাইডে কেটে যাচ্ছে, আমি এখানে হিসাব করছি। বা তাহলে এখানে চলে এলো এইচ বাই আরটা যদি কমন নিই, এইচ বাই আরটা কমন নিলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার 1 1 কেটে গেছে, যেদিকে 0 হয়ে গেছে। তাহলে এইচ বাই আরটা কমন নিলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এইচ বাই আর মাইনাস 1 ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি মাইনাস এইচ বাই আরটা আমি কমন নিয়েছি, মাইনাস এইচ বাই আর এখান থেকে কমন নিয়েছি। তাহলে দেখো এখানে চলে এলো, আচ্ছা এইচ বাই আরকে যদি এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, ধরেছি কি এইচ বাই আর সমান এক্স। তাহলে সামনেরটা দেখো, সামনেটা নট ইকুয়াল টু 0, তার মানে ব্র্যাকেটটুকুনি 0, তাহলে দীঘার সমীকরণ পেলাম। তাহলে এখান থেকে এক্সটা কত চলে আসছে মাইনাস 1 প্লাস মাইনাস বাই 2। তাহলে এইচ বাই আর চলে এলো √5, দুটো তো মাইনাস হতে পারে না কারণ উচ্চতা বার করবো, উচ্চতা নেগেটিভ হয় না, তাহলে এই √5 শুধু প্লাস নিয়ে কাজ করছি, প্লাস এর মাইনাস 1 হয়ে গেল বাই 2। তাহলে এইচ চলে এলো কত √5 মাইনাস 1 বাই 2 ইন্টু আর। খুব ইম্পর্টেন্ট প্রমাণ এটা, কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে প্রমাণটা, আশা করি দিতে পারে, তাও বলা যায় না, এটা আইডিয়া, সবই পুরোটাই কল্পনা, তো এটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে। হলো, তাহলে প্রমাণটা কিভাবে করলাম তোমরা দেখে নিয়েছো। এরপর আমরা চলে আসবো পরের প্রশ্নে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট প্রমাণ। তাহলে এইচ উচ্চতা এবং এইচ গভীরতায় যদি জি এর মান সমান হয় তাহলে প্রমাণ করতে হবে এইচ ইকুয়ালস টু √5 মাইনাস 1 ইন্টু আর পুরোটা বাই 2, ওটা আমরা করে ফেললাম। আচ্ছা, এরপরে ভূ সমলয়ে কৃত্রিম উপগ্রহ আর মেরু উপগ্রহের পার্থক্য, এটা দেখব। প্রশ্নটা লিখে দিচ্ছি, ভূ সমলয় কৃত্রিম, এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, উপগ্রহ ক্রস মেরু উপগ্রহ, ক্রস মানে পার্থক্য, মেরু উপগ্রহ, এদের মধ্যে পার্থক্য, একটি পার্থক্য যদি বলে তো ভূসমলয় উপগ্রহগুলো 24 ঘন্টায় নিরক্ষীয় অঞ্চলে প্রদক্ষিণ করে পৃথিবীকে, আর মেরু উপগ্রহগুলো 2 ঘন্টায় প্রদক্ষিণ করে মেরু অঞ্চল, মেরু মধ্যতল বরাবর, আর ভূসমলয়গুলো হচ্ছে নিরক্ষীয় মধ্যতল বরাবর প্রদক্ষিণ করে। আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট, এটা এসছে দু একবার, ভূসমলয় উপগ্রহের উচ্চতা নির্ণয়, উচ্চতা নির্ণয়, তো এটা আমরা প্রমাণ করবো কোথা থেকে উচ্চতা নির্ণয়টা, আমরা টি এর যে সূত্র পেয়েছি 2 পাই r √r প্লাস এইচ হোল কিউব বাই জি, এটা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে প্রদক্ষিণকাল, যেটাকে আমরা পরিক্রমণ কালও বলতে পারি, এখান থেকে এইচটা বার করতে হবে। তার জন্য কি বসাবো, টি বসাবো 24 ইন্টু 3600, টি বসাবো 24 ইন্টু 3600 সেকেন্ড, আর বসাবো 6400 কিমি মানে 6400 ইন্টু 1000 মিটার, জি বসাবো 9.8। তো এইগুলো বসিয়ে তোমরা এখান থেকে এইচটা ক্যালকুলেট করবে। তোমরা এইচটা এখান থেকে এরকম বার করতে পারি, দেখো এখান থেকে এইচ চলে আসছে, দেখো আসছে এখান থেকে আমার আসছে টি স্কোয়ার আর স্কোয়ার জি বাই 4, আমরা এইচটা বার করবো এখান থেকে, তাই এগুলোকে নিয়ে এসে স্কোয়ার করে দিচ্ছি, 4 পাই স্কোয়ার হলো, এটা হয়ে গেল, তার মানে হ্যাঁ হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর,
এটাও প্রমাণ করতে দেখাও যে ভূসমলয় কৃত্রিম উপগ্রহের উচ্চতা এত, বা কোনো উপগ্রহের। তো এটাও আমরা এখান থেকে কি করলাম, এটাকে বর্গ করলাম, এখান থেকে এইচটা কত বার করে নিলাম। তোমরা এখানে একবারে মানটা বসাবে, দিয়ে দেখবে প্রায় 36,000 কিলোমিটার মতো, মানে 35,942 কিলোমিটার মতো এইচের মানটা বেরোবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রায় বেরোবে 35,940 কিমি, প্রায় মানে প্রায় 36,000 কিলোমিটার। ভূসমলয় কৃত্রিম উপগ্রহের উচ্চতা বার করতে বলেছে, ওটা উচ্চতা বেরোবে ওইটা প্রায়, তোমরা হিসাবটা করো। আচ্ছা, এরপর আমরা চলে যাই পরের প্রশ্নে। সাথে বলছে দুটো গ্রহ আছে, একটা গ্রহের ভর m1 আর একটা গ্রহের ভর m2। প্রথমটার ব্যাসার্ধ r1, দ্বিতীয়টার ব্যাসার্ধ r2। এদের মধ্যবর্তী দূরত্ব বলেছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব d, এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের দূরত্ব d। দিয়ে প্রশ্ন দিয়েছে সংযোজক সরলরেখার মধ্যবিন্দু থেকে, একদম মিডল পয়েন্ট, মানে এখান থেকে এইটুকুনি কত, d/2। সংযোজক সরলরেখার মধ্যবিন্দু থেকে, সাপোজ যেটা সেন্টার থেকে ন্যূনতম কত বেগে প্রক্ষেপ করলে কোনো একটি বস্তু অসীমে চলে যাবে। সি হলো মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে m ভরের একটি বস্তুকে কত বেগে প্রক্ষেপ করলে সেটি অসীমে পৌঁছাবে। এই হলো গিয়ে প্রশ্ন। এটা আমাদের 3 নম্বরের অঙ্ক হিসাবে আসতেই পারে, তো তার জন্য এটা আমরা ভালোভাবে দেখে নেব। তো এখান থেকে যদি করতে হয় তাহলে এখানে আমাদের এনার্জি কনজারভেশন বা শক্তি সংরক্ষণ নীতি কাজে লাগাতে হবে, শক্তি সংরক্ষণ নীতি। তো সি বিন্দুতে ধরলাম ভি বেগে পাঠাবো, ভি, তাহলে গতিশক্তি কত, 12 mv² প্লাস এখানে যদি একটা m ভর রাখি তাহলে এই দুজন মিলে একটা স্থিতিশক্তি হবে, এই দুজনের জন্য স্থিতিশক্তি হবে, তাহলে -gm1m/d/2 প্লাস মাইনাসটা এখানে রাখছি, স্থিতিশক্তি তো -gm2m/d/2। এটা হচ্ছে কোথায়, সি বিন্দুতে মোট শক্তি। এটা অসীমে গেলে, অসীম দূরত্বে গেলে সেখানে মোট শক্তি শূন্য হবে, কারণ দূরত্বগুলো শূন্য, তাই স্থিতিশক্তি শূন্য। অসীম উচ্চতায় স্থিতিশক্তি শূন্য, যেখানে গিয়ে পৌঁছাবে সেখানে থেমে যাবে, তাহলে গতিশক্তি শূন্য, তাহলে মোট শক্তি। এখান থেকে আমরা ভিটা বার করে নেব, ভিটা কত আসে, এটাই উত্তর হবে। এমটা স্মল এম কেটে যাচ্ছে, উত্তরটা আমরা দেখতে পাচ্ছি 4g/d রুটের মধ্যে m1 + m2, এর একটা উত্তর চলে আসছে। এটা 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 4g/d ব্র্যাকেটে m1 + m2। তাহলে আমরা সমীকরণটা কি অনুসারে লিখেছি, শক্তি সংরক্ষণ করে লিখেছি, এনার্জি কনজারভেশন করে আমরা সমীকরণটা লিখেছি, লিখে আমরা উত্তরটা পেয়ে গেছি 4g√4g/d ব্র্যাকেটে m1 + m2 হয়ে গেল। এটা খুব ভালো করে দেখব। আচ্ছা, এরপর চলে আসি নেক্সট প্রশ্ন মহাকর্ষ থেকে। কোশ্চেন নাম্বার 8, আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন খুব ইম্পর্টেন্ট, মানে জি ল্যামডা অক্ষাংশে অবস্থিত কোন স্থানে 1 - ω² r/g cos² λ, এটা প্রমাণ করো। প্রমাণটা অবশ্যই ভালো করে দেখতে হবে। ল্যামডা অক্ষাংশে অবস্থিত কোন স্থানে, পৃথিবী পৃষ্ঠে ল্যামডা অক্ষাংশে অবস্থিত কোন স্থানে জি এর মান যদি g∗λ হয়, তাহলে এই যে প্রমাণটা, এর একটা প্রমাণ আছে, দেখবে ছবি দিয়ে, এখানে একটা পয়েন্ট যেটা ল্যামডা অক্ষাংশে অবস্থিত একটা স্থান, এটা হলো স্মল আর, এরকম প্রমাণটা আছে, দেখবে এম ভরের একটা বস্তু রেখেছো,
এই প্রমাণটা তোমাদের ভালো করে দেখতে হবে। আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন, কারণ এটা বৃত্তীয় গতি অধ্যায়ও আছে, এখানেও আছে, তো এটা কিন্তু ভালো করে দেখতে হবে। আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তনের যে প্রমাণটা ভালো করে অবশ্যই দেখবে। আচ্ছা, তারপরে 9 নম্বর, জি সমান প্রথমে একবার ব্যবহার করেছি 4/3 পাই আর রো জি, এই সূত্রের প্রমাণ একদম প্রথমে আছে, এবং জি সমান আমরা জিএম বাই আর স্কোয়ার, এটা খুবই সহজ প্রমাণ, এটা আমরা জানি, আশা করি তোমরা নিশ্চয়ই জানো জি সমান জিএম বাই আর স্কোয়ার। তো ওখানে এম এর মানটা বসিয়ে দিলেই চলে আসবে, ইজি ব্যাপার, তোমরা সকলে পারবে। অবশ্যই শর্টের জন্য প্রমাণটা দেখবে, অঙ্কের জন্য প্রমাণটা দেখবে। ঠিক আছে, এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসতেই পারে, সেই জন্য দেখতে হবে। আচ্ছা, এরপর চলে আসি নেক্সট একটা অঙ্ক। বলছে ভূপৃষ্ঠ থেকে এম ভরের একটা বস্তুকে ছোড়া হলো। 10, ভূপৃষ্ঠ থেকে এম ভরের একটি বস্তুকে ভি বেগে উপরে ছোড়া হলো। ভি বেগে উপরে ছোড়া হলো, সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা কত হবে? একটা বস্তুকে ভি বেগে যদি ছুড়ি, সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তো দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে ছুটছি, পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ আর, এখান থেকে একটা বস্তুকে ছুটছি, ধরলাম সর্বোচ্চ এইখানেই অবধি পৌঁছাবে, তাহলে এখানে কত বেগে ছুড়েছি? ভি বেগে। এখানে তার বেগ কত হয়েছে? সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়? 0, ধরলাম উচ্চতাটা এইচ, আর এইটুকুনি হচ্ছে আর। তাহলে এনার্জি কনজারভেশন, আবার শক্তি সংরক্ষণ। তো ভূপৃষ্ঠে যখন ছুটছি তখন ভরটা এখানে আছে, তাহলে ভূপৃষ্ঠে দেখো তার গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম ভরের বস্তুকে ভি বেগে ছুড়েছি, তাহলে গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার। স্থিতিশক্তির কি সূত্র? মাইনাস জি m1 m2 বাই আর, তাহলে হলো মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, কারণ ভূপৃষ্ঠে যখন আছে তাদের দূরত্ব কত? স্মল আর, সরি ক্যাপিটাল আর। আর যখন এইচ উচ্চতায় থাকবে তখন দূরত্ব কত হবে? আর প্লাস এইচ, সমান এখানে পৌঁছেছে, ওখানে গতিশক্তি কত? এইচ উচ্চতায় গতিশক্তি 0, আর স্থিতিশক্তি কত? জি এম এম বাই আর প্লাস এইচ। তাহলে এটা কোথায় হলো? এটা হলো ভূপৃষ্ঠে মোট শক্তি, এটা হচ্ছে এইচ উচ্চতায় মোট শক্তি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বা ভি স্কোয়ার বাই 2। আর একটা কাজ করতে হবে, এই যে সূত্রটা লিখেছি, জিএম এর জায়গায় জি আর স্কোয়ার বসাতে হবে, তাহলে হিসাবটা সহজ হয়ে যাবে। জিএম এর জায়গায় কত বসাবো? জি ইন্টু আর স্কোয়ার, এটা বসিয়ে দেবো, তাহলে এমটা কেটেই গেছে, তাহলে জি আর স্কোয়ার বাই আর সমান মাইনাস জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। তাহলে দেখতেই পাচ্ছি ভি স্কোয়ার বাই 2, এটা ওদিকে গেল, আমাদের একটা কেটে গেছে, তাহলে জি আরটা যদি কমন নিই, 1 মাইনাস আর বাই আর প্লাস এইচ। হলো, দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এইচটা বার করতে চাইছি, তো এইচটা আমাদের উদ্দেশ্য বার করা, তোমরা দেখে নাও ঠিক করে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আমাদের এখান থেকে এইচটা বার করতে হবে, তাহলে ভি স্কোয়ার সমান আছে 2জি আর মাইনাস 2জি আর স্কোয়ার, 2জি আর, 2টা এখানে গেলে 2জি আর মাইনাস 2জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। তাহলে আমাদের এইচটা বার করা দরকার, তাহলে এইচটাকে আলাদা করে নিচ্ছি, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে 2জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস, না 2জি আর মাইনাস ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আর প্লাস এইচ সমান চলে আসে 2জি আর স্কোয়ার বাই 2জি আর মাইনাস ভি স্কোয়ার মাইনাস আর, এই সমান। এবার এটাকে লসাগু করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার আর বাই 2জি আর, এই সমান
এটা দেখো, এটা যদি লসাগু করি মাইনাস 2gr স্কোয়ার প্লাস 2gr স্কোয়ার কেটে গেল, এটা প্লাস ভি স্কোয়ার আর বাই 2gr মাইনাস ভি স্কোয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রমাণ, এটা আমরা করে ফেললাম। ঠিক আছে, তো এটা আমি করিয়ে দিলাম, কিভাবে প্রমাণটা আসছে সেটা দেখিয়ে দিলাম। তাহলে কোনো একটা বস্তুকে ভি বেগে ছোড়া হলে তার অর্জিত উচ্চতা তাহলে কত হবে, ভি স্কোয়ার আর বাই 2gr মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, তো এটা ভালো করে তোমরা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, আর ছোটোখাটো কিছু প্রশ্ন কয়েকটা বলি, একটু মুখেই বলে দিচ্ছি। একটা হলো যেমন এটা তো বলে দিয়েছি, গড় ঘনত্ব এটা বলে দিয়েছি। ছোট ধরো তোমাদের উচ্চতার সঙ্গে বললো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের মানের 1% হবে। বললো ধরো 11 নম্বর, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান, উচ্চতায় বললো 1+, এটা ছোট একটা অঙ্ক হিসাবে দিচ্ছি, 2 নম্বরের অঙ্ক। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মানটা ভূপৃষ্ঠের মানের 1% হবে। এটা হলো এইচ উচ্চতায়, কত উচ্চতায়, আমি ধরলাম এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় জি এর মান জিএইচ সমান জি এর কত পার্সেন্ট বলেছে, 1%, জি এর 1%, তাহলে এখান থেকে আমরা এইচটা বার করবো কত, এইচটা কত আসবে। ঠিক আছে, তোমরা সমাধান করবে। শুধু সবসময় যে 1% না দিতে পারে, 25% দিতে পারে, 10% দিতে পারে, যেমন খুশি দিতে পারে। ওকে, আচ্ছা, এই মোটামুটি এখান থেকে। আর একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 12 নম্বর, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এই দিয়ে অঙ্ক, গাণিতিক সমস্যা অবশ্যই ভালো করে দেখতে হবে। টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এই দিয়ে গাণিতিক সমস্যা। আর একটা জিনিস 13 লাস্ট মহাকর্ষ থেকে, মহাকর্ষীয় বিভব প্রাবল্যের সংজ্ঞা ও সম্পর্ক, এই কটা ভালো করে তোমরা এই 13টা প্রশ্ন অবশ্যই দেখবে, তার মধ্যে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, তো এই হলো গিয়ে আমাদের মহাকর্ষের মোটামুটি আলোচনা। এর বাইরে আশা করি খুব একটা কিছু প্রশ্ন আসবে না। এই টাইপের প্রশ্নই তোমাদের আসতে চলেছে 2022, যারা 11-এর অ্যানুয়াল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের আশা করি এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা চলে যাই কার্যক্ষমতা শক্তি, ওয়ার্ক পাওয়ার এনার্জি। এখান থেকে আমাদের 5 থেকে 6 নম্বর প্রশ্ন আসে বোর্ড এক্সামে। তো বড় প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো আমি প্রথমে গুরুত্বপূর্ণ আলোচনা করে দিচ্ছি তোমাদের, যে জায়গাগুলো সেগুলো ভালো করে দেখবে। প্রথম হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাত। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাত কাকে বলে এবং সংঘাতে শক্তিক্ষয় রাশিমালা প্রতিষ্ঠা। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাতে যে শক্তির অপচয় হয় তা রাশিমালা প্রতিষ্ঠা করতে দিতে পারে, 3 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। তো সেই জন্য ভালো করে আমাদের এটা দেখতে হয়, মানে আমাদের দুটো বস্তু U1 U2 বেগে গিয়ে M1 M2 ভরের বস্তু তারা যখন সংঘাতের পর জুড়ে একটা বস্তুতে পরিণত হবে এবং সেখানে ভরবেগ সংরক্ষণ হলেও শক্তি সংরক্ষণ হবে না, সেই সংঘাতকে আমরা নাম দিচ্ছি পূর্ণ অস্থিতিস্থাপক, কমপ্লিটলি ইনইলাস্টিক কলিশন। মানে সংঘাতের পর যখন দুটো বস্তু একে অপরের সাথে জুড়ে গিয়ে একটি বস্তুতে পরিণত হবে তখন তাকে আমরা বলছি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাত। এবং এখানে শক্তিক্ষয়ের যেটা এনার্জি লস ডেল্টা ই সমান সূত্র হয় M1 M2 U1 মাইনাস U2 হোল স্কোয়ার বাই 2 ইন্টু M1 প্লাস M2। এই যে প্রমাণটা শক্তিক্ষয়ের যে রাশিমালা, এই প্রমাণটা ভালো করে আমাদের দেখতে হবে। আচ্ছা, নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, মসৃণ নততলে শক্তি সংরক্ষণ। এটা বলার কিছু নেই, আশা করি সবাই তোমরা এটা পারো, এটা এবছর দিতেই পারে যেহেতু আমাদের
এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা ক্লাস না করে পরীক্ষা দিচ্ছি, আশা করি কোশ্চেন কোয়ালিটি খুব একটা মিডিওকার স্টুডেন্টের জন্য ভাববে বিলো স্ট্যান্ডার্ড, খুব একটা জটিল প্রশ্ন করবে না। তো সেই জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত এবং পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাতের প্রশ্নটা দেখবে, তার সঙ্গে মসৃণ নততলে কীভাবে শক্তি সংরক্ষণ ঘটে সেটাও ভালো করে আমাদের দেখতে হবে। আচ্ছা, নেক্সট চলে আসছি ভার্টিক্যাল সার্কুলার মোশনে উল্লম্ব বৃত্তপথে গতির ক্ষেত্রে সন্ধিবেগ। সন্ধিবেগ এর সংজ্ঞা ও প্রমাণ। মানে রুট ওভার ন্যূনতম যে বেগে কোনো একটা বস্তুকে যখন উল্লম্ব বৃত্তপথে করে সর্বোচ্চ বিন্দুতে বেগটা ন্যূনতম যত হলে, মানে রুট ওভার জিআর বা রুট ওভার জিএল এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে যদি ঘোরানো হয়, তাহলে এখানে সর্বনিম্ন বেগ এটা হওয়া দরকার এই বেগের থেকে কম হলে বৃত্তপথে ঘুরতে পারবে না, বা এর থেকে বেশি হলে বৃত্তপথে ঘুরতে পারে। সর্বোচ্চ বিন্দুতে উল্লম্ব বৃত্তপথে আবর্তনশীল কণার বেগের মান ন্যূনতম যত হলে কণাটি উল্লম্ব বৃত্তপথ সম্পন্ন করতে পারে, তাকেই বলা হচ্ছে সন্ধিবেগ। এবং তার রাশিমালার প্রমাণটা ভালো করে দেখতে হবে, এবং তার জন্য এই পয়েন্টে বেগ √5GL যেটা √5GL এটাও প্রমাণ দেখতে হবে, এটা কিন্তু সন্ধিবেগ। তাহলে সন্ধিবেগ কোনটাকে বলে? সর্বোচ্চ অবস্থানের বেগকে সন্ধিবেগ বলে। সর্বোচ্চ অবস্থানে বেগ √GL হতে হলে সর্বনিম্নতে কত হতে হবে? √5GL, সেটাও প্রমাণ দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই ভালো করে আমরা দেখে নেব। নেক্সট চলে আসি, আমাদের সংঘাত আছে 1D, তাই এক রেখার সংঘাতে যে আমাদের সংঘাতের প্রবলেমগুলো দেখবে, মানে সরলরৈখিক সংঘাত 2D কলিশন এবছরের জন্য আউট অফ সিলেবাস বা ডিসকার্ড করে দেওয়া হয়েছে, তো সেই জন্য ওটা খুব আমাদের গুরুত্বপূর্ণ না, তো সেটা আমাদের সেই জন্য ভালো করে দেখতে হবে। তো এই দুটো আমরা প্রমাণ ভালো করে দেখব। ঠিক আছে, তো চলো আমরা এরপর নেক্সট কি প্রশ্ন সেটা আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে কার্য ও শক্তি উপপাদ্যের প্রমাণ, উপপাদ্যের বিবৃতি ও প্রমাণ। মানে কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন সমান কৃতকার্য, বাহ্যিক বল দ্বারা কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন, এটা প্রমাণ করতে দিতেই পারে, তো এটা খুব ভালো করে দেখতে হবে। আর নেক্সট 5 নম্বর, এখানে আমি লিখছি ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষী বল। ঘর্ষণ বল দিতে পারে বা সান্দ্রতা বল দিতে পারে, একই প্রশ্ন। ঘর্ষণ বল, সান্দ্রতা বল, এগুলো হচ্ছে অসংরক্ষী বল, নন কনজারভেটিভ ফোর্স। এটা কেন বলা হয় সেটা তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, ঘর্ষণ বলকে এবং সান্দ্রতা বলকে, এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আমি পরবর্তী প্রশ্নে যাব। তো ঘর্ষণ বল এবং সান্দ্রতা বলকে, এগুলোকে নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষী বল কেন বলা হয়, সেই সাথে সংরক্ষী বলেরও উদাহরণ দেখতে পাই। একটা প্রশ্ন আছে, সংরক্ষী বল ক্ষেত্রে বদ্ধপথে কৃতকার্য শূন্য হয়, প্রমাণ করো। এটা কিন্তু দেখবে ভালো করে। হ্যাঁ, 6 সংরক্ষী ক্ষেত্রে বদ্ধপথে কৃতকার্য শূন্য হয়, প্রমাণ করো। বদ্ধপথে কৃতকার্য শূন্য হয়, সংরক্ষী ক্ষেত্রে বদ্ধপথে কৃতকার্য শূন্য হয়, প্রমাণ করো। এই প্রশ্নটা তোমাদের ভালো করে দেখতে হবে। একটা প্রশ্ন, পূর্ণ স্থিতিস্থাপক সংঘাতের সংজ্ঞা আর এর সাথে সমান ভরের বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক
সংঘাতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বেগ বিনিময় ঘটে, বেগ বিনিময় ঘটে। প্রমাণ করো, এটা বললো প্রমাণ করো। সমভারের দুটি বস্তুর মধ্যে যদি পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত ঘটে সেক্ষেত্রে সেই সংঘাতে বেগের বিনিময় ঘটে, এটা আমাদের প্রমাণ করতে বলতে পারে। তো এটা ভালো করে দেখতে হবে। ওকে, এগুলো তোমরা কোশ্চেনগুলো কালেক্ট করে নিলে নেক্সট আমি প্রশ্নে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর, প্রাসের গতির ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট, একবার এসছে, প্রাসের গতির ক্ষেত্রে শক্তি সংরক্ষণ। এটা 2014-15 সালে একবার এসেছিল প্রশ্নটা। মানে প্রাসের গতির তিনটা অবস্থান, প্রাথমিক অবস্থান, সর্বোচ্চ অবস্থান আর মাঝারি অবস্থান, তিনটা অবস্থানে দেখাতে হবে প্রাসের গতির ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে। মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে তিনটা অবস্থানে। এটা প্রাথমিক অবস্থানে, মাঝারি অবস্থানে স্মল এইচ উচ্চতা, এটা সর্বোচ্চ উচ্চতা, তিনটা অবস্থানে আমাদের দেখাতে হবে শক্তি সংরক্ষণ হচ্ছে। প্রাসের গতির ক্ষেত্রে যে যান্ত্রিক শক্তি সংরক্ষণ ঘটে সেটা যদি না থাকে তোমাদের কাছে, আমার কার্যশক্তি শক্তি সংরক্ষণ সংক্রান্ত যে ভিডিও ক্লাস আছে সেখানে তোমরা পেয়ে যাবে, দেখে নিতে পারো। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরের প্রশ্নে। এরপর যে প্রশ্নটা আমরা দেখব 9 নম্বর, পরবর্তী প্রশ্নের মধ্যে কৃতকার্য W সমান F ডট S আর ক্ষমতা সমান F ডট V, এই সূত্র দিয়ে গাণিতিক সমস্যাগুলো একটু দেখতে হবে। যেমন ধরো F দেওয়া আছে, সাপোজ F দিল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, বলে এত নিউটন বল ক্রিয়া করছে, তার জন্য সরণ বলে দিল 50 মিটার সরণ ঘটেছে y অক্ষ বরাবর। এটা ধরো বলে দিল y অক্ষ বরাবর 50 মিটার সরণ ঘটে, তাহলে কার্য বল, তো 50 মিটার বরাবর সরণ ঘটেছে, মানে s টাকে আমরা লিখতে পারি কত, 50j ক্যাপ। কেন y অক্ষ মানে j ক্যাপ বুঝি, তাহলে f ডট s কত হচ্ছে, f ডট s, w সমান f ডট s, তাহলে f ডট s মানে কত 50, j ডট j তাহলে হচ্ছে 150, 150 জুল। ঠিক আছে, এই ধরনের প্রবলেম বা পাওয়ারের ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম আমাদের দিতে পারে, তো তোমরা ভালো করে একটু দেখে নেবে। এরপর একটা ঠিক করে নাও, লিখে নাও, নেক্সট আমি প্রশ্নে যাব। এরপর যে প্রশ্নটা আমাদের দিতে পারে সেটা হলো একটা অবাধে পতনশীল কোন একটা ধরো বলকে যদি মেঝের ওপর ফেলা হয় তাহলে সে ড্রপ খেতে থাকে। তো ড্রপ খেতে থাকার ক্ষেত্রে তার কত দূরত্ব অতিক্রম করে থামবে এবং কত সময়ে থামবে। হ্যাঁ, প্রশ্নটা এরকম, নেক্সট কোশ্চেন, একটি বল h উচ্চতা থেকে স্থির সমতলে পড়ল, দাঁড়িয়ে মেঝের সংঘাত গুণাঙ্ক মেঝের সংঘাত গুণাঙ্ক যদি ই হয় তবে দেখাও যে না থামা পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব h = 1 - স্কয়ার বাই 1 + স্কয়ার। মনে হয় এরকম একটা সূত্র দিয়ে তোমাদের বইতে পেয়ে যাবে। তো এই প্রমাণটা কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো করে দেখবে।
তো বলটি না থামা পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে সেটা এইভাবে তোমরা দেখতে পারো। এছাড়াও কিছু হর্স নিউমেরিক্যাল প্রবলেমে তোমরা গাণিতিক সমস্যা কমন দেওয়াটা খুব কঠিন, তাও যে জায়গাগুলো জোর দিয়ে পড়তে হবে আমি সেই জায়গাগুলো তোমাদের সামনে বলে দিলাম। আর তোমরা প্রশ্নগুলো ভালোভাবে লিখে ভালোভাবে দেখে নেবে। হ্যাঁ, আর অমসৃণ তলে আর একটা প্রশ্ন আমি বলে রাখি, এটাও অনেক সময় দিয়ে থাকে। অমসৃণ তলে অমসৃণ নত তলে অমসৃণ নত তলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ ঘটে না। ঘটে না, এটা প্রমাণ করো। তিনের যেহেতু আমাদের এখানে খুব ফ্ল্যাট কোশ্চেন, তো এই হলো আমাদের মোটামুটিভাবে কার্যশক্তি আর মহাকর্ষ। এই প্রশ্নগুলো তোমরা দেখলে আশা করি কিছু প্রশ্ন এখান থেকে টাইপ কমন পেয়ে যাবে। তো এরপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ যেটা অধ্যায় দৃঢ় বস্তুর ঘূর্ণন, সেই ইউনিট নিয়ে আমি নেক্সট ভিডিও ক্লাস তোমাদের জন্য তৈরি করব। দেখা যাক কবে দিতে পারি, আশা করি আগামীকালকে তোমরা একটা ভিডিও ক্লাস পেতে চলেছো। তো 11-এর জন্য এবার অল্প অল্প 12-এর জন্য আমি অনেকটাই করে ফেলেছি, আমার খুব সময় কম, তার মধ্যে আমি করার চেষ্টা করছি। 11-এরটা তাই লাস্টের দিকে শুরু করতে হলো। তো তোমরা দেখতে থাকো ভালো করে, আর অবশ্যই প্রশ্নগুলো ভালো করে মন দিয়ে করো। আর যে প্রশ্নগুলো বলবো তাহলেই আশা করি 11টা উতরে যাবে বা ভালো ফলাফল করতে পারবে। কিন্তু যে প্রশ্নগুলো বলবো সেগুলো কিন্তু সব ভালোভাবে করতে হবে, কোনো বাদ দিলে চলবে না। ঠিক আছে, চলো সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর পরীক্ষা এগিয়ে আসছে, ভালো করে দেখে নাও, যতটা সিলেবাস কভার হয়েছে ততটাই ভালো করে পড়ো। পুরোটা যদি নাও পারো তাও কিছু না, আমাদের পরীক্ষা হলে গিয়ে ভালো করে পরীক্ষা দিতে হবে। এটা ইচ্ছে করতে মানে যদি চাও তাহলে অবশ্যই যতটা পড়া হয়েছে অন্তত 60 থেকে 70% সিলেবাস তোমাদের ট্রাই করবে কভার করার, কারণ এই বছরে একটু আমাদের ডামাডোলের মধ্যে দিয়ে আমরা গেছি। তো যাই হোক, সবাই ভালো থেকো। আজকে ক্লাস এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো।